এর জন্য। তো এখন আমরা আবার এটা বন্ধ করো, আসবে ভালো আসবে। তাহলে আবার আমরা এখানে এখন ফিরে যাব যে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনে চলে যাব। এখন এইবারে প্রেজেন্টেশন দিতে আসছে আমাদের স্টুডেন্ট ইভান। দেখা যায় আসসালামু আলাইকুম, আমার নাম আশফাক উদ্দিন চৌধুরী ইভান। আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এসএসসি ব্যাচ 21। তো আমি আজকে আলোচনা করব লসাগু এবং গসাগু নিয়ে। তো গসাগু আর লসাগু নিয়ে। তো গসাগু হচ্ছে যে গ্রেটেস্ট কমন ডিভাইজার, বা এটাকে সংক্ষেপে জিসিডি লিখে। আর লসাগু হচ্ছে যে লিস্ট কমন মাল্টিপল, যেটাকে বলা হয় যে এলসিএম। তো ফার্স্টে বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কি? কোন একটা সংখ্যার গুণনীয়ক হচ্ছে যে ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটাকে বলা হয় গুণনীয়ক। যেমন 12 এর গুণনীয়ক যদি আমরা লিখি তাহলে 1, 2, 3, 4, 6, 12। অর্থাৎ 12কে এই সংখ্যাগুলো দ্বারাই আমি ভাগ করতে পারবো, তখন আমার কোনো ভাগশেষ থাকবে না। তো গুণনীয়ক বলতে এমন সংখ্যাগুলোকে বোঝায় যেগুলাকে মানে একটা সংখ্যাকে এমন কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তখন আমার কোনো ভাগশেষ থাকবে না, এগুলাকে বলা হয় গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে যে কোন একটা সংখ্যা দ্বারা আমি যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো। অর্থাৎ আমি যদি বলি মানে 12 এর গুণিতক বলি, তখন আমি এই 12 সংখ্যাটা দ্বারা যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো ওগুলাকে বলা হয় যে 12 এর গুণিতক। তো এখন সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জিনিসটা আমরা কেন করি? আমি যদি বলি যে 12 আর 30 এর সাধারণ গুণনীয়ক, তো 12 আর 30 এর সাধারণ গুণনীয়ক যখন আমি বলতেছি তখন এটা মানে বোঝাচ্ছে যে এমন কতগুলো সংখ্যা যেগুলো দিয়ে আমি 12 এবং 30 উভয়কে ভাগ করতে পারবো, অর্থাৎ তখন কোনো ভাগশেষ থাকবে না। তো এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর সাধারণ গুণিতক হচ্ছে যে এমন কতগুলা মানে গুণিতক যেগুলাকে আমি মনে করি 12 এবং 30 এর সাধারণ গুণিতক বের করতে বলছে। 12 আর 30 এর সাধারণ গুণিতক হচ্ছে যে যেগুলাকে আমি 12 এবং 30 উভয় দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ 12 এবং 30 মানে 12 এবং 30 উভয় দ্বারা আমি এমন কতগুলো সংখ্যাকে ভাগ করতে পারবো, সেগুলো হচ্ছে 12 এবং 30 এর সাধারণ গুণিতক। তো এখন এগুলো গেল। গসাগু এবং লসাগু নির্ণয় করার কতগুলো পদ্ধতি আছে। গসাগু আমি ফার্স্টে গসাগু দিয়ে শুরু করি। তো গসাগু বা যেটাকে বলা হয় জিসিডিও বলা হয়, আবার এসিএফও বলা হয়, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এটার নির্ণয় করার মূলত তিনটা মেথড আছে। প্রথমটা হচ্ছে যে সাধারণ গুণনীয়ক বের করে, আর আরেকটা হচ্ছে যে মৌলিক গুণনীয়ক বের করে। মৌলিক গুণনীয়কটা হচ্ছে যে, যেমন আমি আবার আগের উদাহরণে ফিরে যাই, যে 12 আর 30 এর যদি গসাগু নির্ণয় করতে বলে মৌলিক গুণনীয়কের মাধ্যমে কিভাবে করি আমরা? 6 দুগুণা 12 দুগুণা 6। মৌলিক গুণনীয়ক হচ্ছে যে যেমন 12 এর অনেকগুলো গুণনীয়ক আছে, সেগুলোর মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3। কারণ ওই 2 আর 3 হচ্ছে যে 2 আর 3 এর মৌলিক সংখ্যা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে এমন কতগুলো সংখ্যা যেগুলোর এক এবং ওই সংখ্যা ভিত্তিত অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো হচ্ছে যে আমার মৌলিক সংখ্যা। তো 12 এর গুণনীয়কের মধ্যে এমন সংখ্যা আছে 2 আর 3,
ওই 2 আর 3 এর গুণনীয়ক যদি হিসাব করি 2 এবং 3 মানে 2 আর 3 হচ্ছে মৌলিক গুণনীয়ক, ওখানে আমার 2 আর 3 এর যদি গুণনীয়ক বের করি তখন আমার ওই সংখ্যা 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা থাকবে না। তো এটা হচ্ছে 12 আর 2 এর মৌলিক গুণনীয়ক। তো এখন আমি যদি আবার 30 এর মৌলিক গুণনীয়ক গুলো বের করি তাহলে 15 দুগুণা 30, 3 5 15। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন গসাগু নির্ণয় করে তখন মৌলিক গুণনীয়ক কমন মৌলিক গুণনীয়ক গুলো বের করে। তো কমন বের করতে গেলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর এখানে 3 আছে, এখানে 3 আছে। তো কমন গুলো বের করার পরে ওগুলো গুণ করে দিতে হয়, 3 দুগুণা 6। তাহলে 12 আর 30 এর গসাগু হচ্ছে 6। তো মৌলিক গুণনীয়কের মাধ্যমে মূলত এভাবে গসাগু নির্ণয় করা হয়। তো আরেকটা আছে যে ভাগ পদ্ধতি। আচ্ছা, যদি বলা হয় যে 8 আর 18 এর গসাগু নির্ণয় করতে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে এটা কিভাবে করা যায়? 8 18 এর গসাগু বের করতে বললো মৌলিক গুণনীয়কের সাহায্যে, কে কে পারবে? তাহলে কোনো জিজ্ঞাসা থাকলে বলো। ইভান সবার সাথে তাহলে 8 এর যদি মৌলিক গুণনীয়ক বের করি 4 দুগুণা 8, 2 দুগুণা 4। আবার 18 এর ক্ষেত্রে 9 দুগুণা 18, সরি 3। তাহলে আবার কমন আমরা শুধু দেখতে পাচ্ছি 2 আছে, আর কোনো কমন নাই, সুতরাং গসাগু হবে যে 2। এটা কি বোঝা গেছে মৌলিক গুণনীয়কের সাহায্যটা? এবার আরেকটা হচ্ছে যে ভাগ পদ্ধতি। তো আমি আজকে একটু মূলত ফোকাস করব ভাগ পদ্ধতির দিকে, যেটাকে বলা হয় ডিভিশন মেথড। তো গসাগু নির্ণয়ের ডিভিশন মেথড বা ভাগ পদ্ধতি। তো ভাগ পদ্ধতিটা কিভাবে হয় সেটা একটু দেখি। যেমন যদি বলি যে 24 এবং 12, 24 এবং 12 এর গসাগু নির্ণয় করতে বলতে ভাগ পদ্ধতি বা ডিভিশন মেথডে, তখন আমি কি করব, 24 কে 12 দিয়ে ভাগ করব। আচ্ছা 24 আর 12, আচ্ছা এটাই দেখাই। তাহলে ভাগ করলে 12 দুগুণা 24 আসতেছে। তাহলে আমার এখানে ভাগশেষটা 0 চলে আসতেছে। তো ভাগশেষ 0 চলে আসছে, তাহলে আমার এখানে গসাগু কিন্তু 12ই হবে। তো আমি যদি আরেকটা জিনিস দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যদি আমি 24 আর যদি পদ্ধতি করা যায়, জি ইউক্লিডীয় পদ্ধতি, ভাগ পদ্ধতিটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। যদি 14 করলাম, তাহলে 14 এ যদি করতে চাই তাহলে 24 কে যদি ভাগ করি তাহলে ফার্স্টে ভাগ করলে 14 একে 14, ঠিক আছে? তাহলে এখানে 10। এবার এখানে যে ভাগশেষটা আছে, এই ভাগশেষকে আমি ভাগশেষ দ্বারা আমি এই প্রথম ভাজককে ভাগ করব, ঠিক আছে? তো ভাগ করার পর আবার 10 একে 10, তাহলে ভাগশেষ 4 আসতেছে। এবার আমি এই 4 কে 10 দিয়ে ভাগ, মানে 10 কে 4 দ্বারা ভাগ করব, তাহলে 4 দুগুণা 8, তাহলে 2 আসে। এবার আমি 2 কে 2 দ্বারা 4 কে ভাগ করব, তাহলে আমার এখানে ভাগশেষ 0 চলে আসতেছে। তো ভাগশেষ যেহেতু 0 চলে আসতেছে, আমরা জানি যে এই ক্ষেত্রে শেষ ভাজক হচ্ছে কত, 2। তাহলে শেষ ভাজকটা হচ্ছে যে কি আমার গসাগু, বা শেষ ভাজক হচ্ছে 2 গসাগু। তাহলে 24 আর 14 এর গসাগু হচ্ছে 2। তো এখন এই ভাগ পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখব। আরেকবার, আচ্ছা তাহলে 24 আর 14 এর গসাগু নির্ণয় করতে বলছে। তো আমি কি করব, 24
14 দ্বারা ভাগ করব। 14 দ্বারা ভাগ করলে 14 একে 14, তাহলে আমার এখানে ভাগশেষ কত আসতেছে? 10 আসতেছে। এবার আমি এই ভাগশেষ 10 আসতেছে, এই 10 দ্বারা 14 কে ভাগ করব, তাহলে 10 একে 10, তাহলে আমার এখন ভাগশেষ কত আসতেছে? 4 আসতেছে। তো 4 আসার পরে আমি যদি এবার 10 কে ভাগ করব, তাহলে 4 দুগুণা 8, 2, আবার 2 দুগুণা 4। আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করার আগে আমি একটা গসাগু দিই, যেটা মানে যেটার গসাগুটা ভাগ পদ্ধতি নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে যে 38 আর 28। এটার ভাগ পদ্ধতিতে যদি আমি গসাগু নির্ণয় করি তাহলে কত আসে সেটা একটু বের করি আমরা সবাই। যদি এটা এটা তাহলে যদি বের করতে পারি তাহলে আশা করি আমরা এই প্রসেসটা বুঝছি। 38, 38 আর 28। গসাগু 2 আসছে, তাহলে তাহলে আমার শেষ ভাজক হচ্ছে 2 আসছে, ঠিক না? তাহলে শেষ ভাজক যেহেতু 2, তাহলে গসাগু হচ্ছে 2। তাহলে এটাকে আমরা মানে গসাগুটাকে একবার ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে যে মনে করি 28 আর 38 এটা যদি অনুপাত নেই, তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে আসতেছে যে 14, আর এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসছে আমার 19। তো 14 আর 19 আসতেছে। আমি এখানে আর কোনোভাবে কোনো কমন সংখ্যা দিয়ে আর ভাগ করতে পারতেছি না, যেহেতু ভাগ করতে পারতেছি না তো আমি 2 দিয়ে ভাগ করছি, সুতরাং আমার গসাগু হচ্ছে 2। এটা আসলে বুঝতে পারছি। তো এইভাবেও একবার ইজিলি গসাগুটাকে বের করা যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাগ পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে। তো ভাগ পদ্ধতিটা কাজ করে যে একটা ইউক্লিডিয়ান অ্যালগরিদম আছে। ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মাধ্যমে আমার ভাগ পদ্ধতিটা কাজ করে। এখন ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কিরকম, সেটা হচ্ছে যে যদি এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, ঠিক আছে? তো এখন আমি যদি বি কে মনে করি এ ইজ গ্রেটার দেন বি, এ বি থেকে বড়, তো এখন আমি যদি বি কে এ দ্বারা ভাগ করি তাহলে মনে করি আমার ভাগশেষ থাকে যে আর, ঠিক আছে? তো আমি এটাকে লিখতে পারি যে এভাবে, এ ইজ ইকুয়াল টু বি কিউ1। মনে করি আমার ভাগফলটা হচ্ছে যে কিউ1 আসছে, আমি এখানে ভাগশেষটাকে আর1 দিলাম, ঠিক আছে? তো একটা ভাগশেষ আছে, ভাগশেষটাকে আর1 দিলাম। তো যেমন যেমন এখানে আমি 38, 38 আর 28 লিখছিলাম। এখন আমি যদি 38 কে 28 দিয়ে ভাগ করি তাহলে 21, 28, 1, তাহলে 28, তাহলে আমার এখানে 10 আসে। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? 38 ইজ ইকুয়াল টু 28 ইন্টু 1 প্লাস 10, এভাবে লিখতে পারি না? ভাগফল ভাগশেষ, ভাগফল হচ্ছে যে এখানে এটা, আর ভাগশেষ হচ্ছে নিচেরটা। তাহলে তাহলে এটা এটা আসলে বোঝা গেছে। তারপরে এবার এখানে এটা হচ্ছে যে প্রথম ভাজক, এটা হচ্ছে প্রথম ভাগশেষ। তো আমরা এখানে কি করছিলাম, যখন ভাগশেষ 10 ছিল, 10 কে আবার আমরা কি করছি, 28 কে আবার আমরা 10 দিয়ে ভাগ করছি, তাহলে 10 দুগুণা 20, তাহলে 8 থাকে। তো আমার এখানে 10 দ্বারা আমি 28 কে ভাগ করছি, তাহলে আমি এখন এটাকে কি লিখতে পারি? তাহলে এখন আমি এখানে কি করতেছি, যখন আমি এ কে বি দ্বারা ভাগ করছি তখন আমার ভাগশেষ আর1 ছিল। এবার আমি আর1 কে বি দ্বারা ভাগ করব, আর1 দ্বারা বি কে ভাগ করব, তাহলে আমি এখানে এটাকে কিভাবে লিখতে পারি? তাহলে বি ইজ ইকুয়াল টু আর1, মনে করি কি ভাগফল আসছে হচ্ছে কিউ2, তাহলে ভাগশেষ মনে করি আর2। এটা এটা বুঝা গেছে? আমি এখানে প্রথমে 38 কে 28 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর আমার ভাগশেষ 10 আসছে। তো 10 আসার পর আমি এটাকে কিভাবে লিখছি? 38 ইজ ইকুয়াল টু 28 ইনটু 1 প্লাস 10। তো এটাকে আমি যদি এটার সাথে একটু রিলেট করি তাহলে আশা করি রিলেট করতে পারতেছি। তো এবার যখন এখানে ভাগশেষ আর1, এখানে ভাগশেষটা কি আর1, তো এবার আর1 হচ্ছে যে এখানে 10টা, আমি এটা জাস্ট एग्जांपल দিয়ে এখানে লিখছি আর1 হচ্ছে 10টা। এবার আমি 10 দ্বারা আমি 28 কে ভাগ করছি না, তাহলে আমি আবার এখানে ফিরে আসি, যদি আমি আর1 দ্বারা এবার বি কে ভাগ করব, এটা বুঝা গেছে? আর1 দ্বারা বি কে ভাগ করব, আর1 দ্বারা বি কে ভাগ করব,
তো R1 দ্বারা যখন B কে ভাগ করছি, এই যে এখানে আমি 10 দ্বারা আমি 28 কে ভাগ করছি। তো ভাগ করার পর আমি এখানে ভাগশেষ পাইলাম কত, 8 পাইলাম। তো এটাকে এখন আমি কিভাবে লিখতে পারি, 28 is equal to 10 into 2 plus 8। তো আমি এটাকে জাস্ট এভাবে লিখলাম আর কি, আশা করি রিলেট করা গেছে। এবার ঠিক একইভাবে আমার এখানে ভাগশেষ কত আসছে R2, আর ভাজকটা কত তাহলে আমার R1। তাহলে এবার আমি R1 is equal to লিখবো, এটা বোঝা গেছে? R1 is equal to লিখবো R2, মনে করি এটাকে Q3 প্লাস R3, এটা বোঝা গেছে? ঠিক একইভাবে এবার এখানে আমার ভাগশেষ কত আসছে, 8 আসছে। এবার আমি 8 দ্বারা 10 কে ভাগ করব, তাহলে এইটা 8 একে 8, তাহলে 2। তাহলে আমি এখানে 10 দ্বারা ভাগ করছি, তাহলে 10 is equal to 8 into 1 plus 2। বুঝা গেছে? এটা রিলেট করা গেছে? আচ্ছা, তাহলে এটা আসলে এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এভাবে চলতে থাকবে। তো চলতে চলতে আমি কি করলাম, এখানে লিখলাম যে মনে করি Rn-2, ঠিক আছে? Rn-2 Rn-2 এখানে লিখলাম যে আমি Rn-1 q to the power n plus r to the power n, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু দেখাই দিই আবার। মনে করি আমি এই জিনিসটা অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এটা খুবই সোজা একটা জিনিস, দেখো আমি বুঝছি। দেখ, প্রথমে এই জিনিসটা বুঝে, একদম সিম্পল একটা জিনিস বুঝাই। ধরো 32 কে তুমি 8 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা কত দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ করব, কেমন নরমালি 18 দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করলাম, কষ্ট দেখ, 18 দিয়ে ভাগ করতে পারা যাচ্ছে একবার 18 আর কত থাকে 14। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে ভাজক, ভাগফল, ভাগশেষ। তো এখান থেকে আমরা কিভাবে লিখি যে ভাজ্য সমান কত হয়, ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, কথাই তো? আচ্ছা, তো আমরা এক্ষেত্রে কি ধরছি, তাকে কি ধরছো তুমি, এটাকে এ ধরছে, এটাকে সে এ ধরছে, এটাকে এ ধরা হয়েছে, এটাকে কি ধরছে বি, এটা হচ্ছে রিমাইন্ডার মানে আর, আর এটা হচ্ছে কোএফিশিয়েন্ট মানে কিউ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তুমি এখানে বসাও। তাহলে 32 কে কত ধরছো, এ, তারপর 18 কে ধরছো কি, বি। কি রে, নতুনটা কোথায়, ব্যবহারটা দেখো, জাস্ট লিখবা। তারপর এখানে 1 টা কি, ভাগফল না, তাহলে এখানে কত হবে কিউ। তারপর আর 14 টা কি, ভাগশেষ, তাহলে আর। ওকে, ফার্স্ট কেস বুঝলাম। এরপর আমাদের কি করতে হয় আবার, এবার 18 কে ভাগ করতে হইছে না, এবার কি করব, 18 কে ভাগ করব। তো 18 কে আমরা কি ধরছি, বি ধরছিলাম। আচ্ছা, আবার ভাগ করি তো দেখি, ভাগ করলে কত হচ্ছে, একবার যাচ্ছে 14 আর থাকছে কত 4। তাহলে এবার দেখো, তাহলে এটা হচ্ছে নতুন ভাগফল নাকি, এটাকে আমি বলতেছি কত, q1, এটা নতুন ভাগশেষ, এটাকে বললাম r1। তো এই ক্ষেত্রে আমার ভাজ্য কত, বি না, ভাজ্য আমি কিন্তু 18 থেকে ভাগ করতেছি, তাহলে আমি ভাজ্য সময় কি লিখতে পারি, 18 সময় কি লিখতে পারবো, যে 14 গুণ 1 যোগ 4, 14 গুণ 1 14, তার সাথে 4 যোগ করলে কত হচ্ছে 18, মানে 18 সমান এভাবে লেখা যাচ্ছে। তাহলে আমি 18 কে কি ধরছিলাম, বি, 14 কে কি ধরছি, আর, q1 এই 1 এর মান কত এখানে, q1, আর 4 কি, r1। এভাবে চলতে থাকবে। এরপর আমি কি করব, আবার 14 কে ভাগ করব না, এভাবে চলতে থাকবে। ওইটাই বলতে যাচ্ছে যে এরপরে কি হবে, r1 সমান হবে, সরি r2 সমান হবে, কোথায়, এখানে r is equal to, তাহলে হ্যাঁ r ইকুয়াল টু হবে, তাহলে কত, প্যাটার্নটা যদি ধরি r1 q2 আর r3 হবে, r2 হবে। ওকে, এভাবে চলতে থাকবে সিস্টেম, এটাই মানে ও এইভাবে দেখাচ্ছিল। তো
তো কোনটাকে এ কোনটাকে বি ধরছে এটা অনেক বুঝনে বলে তুমি যদি খাতায় গুলো লিখে রাখো এ বি সি তার এই জিনিসটাকে ফলো করে বসাও দেখবে মিলে যাবে। ঠিক আছে, ওকে তুমি এটা লিখবা আর কথা বলার সময় ওকে। তো স্যার তো অনেক ভালো করে বুঝালো। তো আমি যদি আমি অ্যালগরিদমটা আবার একটু লিখি, তাহলে a is equal to b q1 plus r1, b is equal to r1 q2 plus r2, তারপরে এখানে r1 is equal to r2 q3 plus r3। তো এভাবে করে চলতে থাকবে। হ্যাঁ, এভাবে করে চলতে চলতে যদি আমি উদাহরণটা দিই আবার একটু, 32 ডিভাইড বাই 18। তো 18 তাহলে 18 একে 18, তাহলে এখানে আমি 14 পাচ্ছি। এবার 14 দ্বারা যখন 18 কে ভাগ করব তাহলে 14 একে 14, তাহলে 4। তো এভাবে করে করে আমরা যখন দেখছিলাম যে ভাগশেষ থাকবে, লাস্ট ভাগশেষ হচ্ছে 0 থাকে। তো 0 থাকার পরে যেটা সর্বশেষ ভাজক থাকে সেই সর্বশেষ ভাজকটা হচ্ছে যে আমাদের গসাগু। তো এখানের মধ্যেও যদি এভাবে যেতে থাকে আমি এখানে লিখতে পারি যে আর n - 2 is equal to মনে করি আর n - 1 qn plus rn। ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে আবার যদি এখানে জি বুঝলাম না, r1 আমি r1 এটা মিনিংটা বের করো। আচ্ছা, এটা তো স্যার, হ্যাঁ আমি r1 ধরছি আর কি, এখানে r1 ধরছি, আমি r1 ধরছি। তো আমি এখানে r1 ধরলাম আর কি। তো এখন এখানের মধ্যে ঠিক সেম ভাবে এবার আমি rn1 কে rn-1 কে যদি rn দ্বারা ভাগ করি তাহলে এখানে লিখবো যে আমি rn-1 is equal to rn qn plus 1। এবার মনে করি ভাগশেষ আমরা ভাগ করতে করতে ভাগশেষ 0 চলে আসছে। আমি যদি এটাকে একটু উদাহরণটাকে একটু সুন্দরভাবে লিখি। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে শেষ ভাগশেষটা মনে করি 0 চলে আসছে। তাহলে আমার শেষ ভাগশেষ যেহেতু 0 চলে আসছে তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো যে শেষ ভাজকটা কত? শেষ ভাজকটা কত বলা যাবে? ভাগশেষ আমার 0 চলে আসছে, মনে করি ভাগশেষ 0 চলে আসছে, তাহলে আমার শেষ ভাজকটা কত সেটা কি বলা যাবে? rn। হ্যাঁ, এক্স্যাক্টলি rn। তাহলে শেষ ভাজক আমরা বললাম যে শেষ ভাজক হচ্ছে যে গসাগু। তার মানে এখানে আমরা যে দুইটা সংখ্যা নিলাম a, b, সেটার গসাগু হচ্ছে rn। এখন কথা হচ্ছে যে এটা কেন এরকম হয়। ইউক্লিডের একটা থিওরেম আছে, মানে উপপাদ্য আছে, সেটা হচ্ছে যে এরকম, যদি a is equal to bq plus r হয় তাহলে থিওরেমটা হচ্ছে যে gcd অফ, মানে বলতেছি একটু, a, b এর গসাগু সমান হবে b, r এর গসাগু। তাহলে gcd অফ b, r। এটা কি বোঝা গেছে থিওরেমটা? মানে যদি এটা হয় তাহলে এটা হচ্ছে একটা উপপাদ্য। হ্যাঁ, তো যদি এরকম হয় তাহলে আমার a, b এর গসাগুটা b আর r এর গসাগুর সমান হবে। এটা হচ্ছে থিওরেম, এটা একটা প্রমাণ আছে। তো প্রমাণটা আমি আজকে একটু দেখাবো না কারণ এটা একটু কঠিন আছে। তাহলে এবার আমি থিওরেমটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, একটু এখানে লিখতেছি, তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি এখানে লিখতে পারি জিসিডি অফ a, b কিসের সমান হবে? জিসিডি অফ মানে b, r, b, r1 এর সমান হবে। ঠিক আছে, এবার নিচের লাইনে আসি। আবার যদি থিওরেমটা আমি অ্যাপ্লাই করি, জিসিডি অফ b, r1 কিসের সমান হবে? জিসিডি অফ r1, r2, r1, r2। তো এভাবে করে আমি অ্যাপ্লাই করতে, মানে যদি এভাবে লিখতে থাকি, একবার লাস্ট লাইনে গিয়ে দেখবো যে জিসিডি অফ r n-1, এটা কিসের সমান হবে?
হ্যাঁ Rn, 0। আচ্ছা, এবার শেষ লাইনে জিসিডি অফ Rn, 0 আসতেছে। তো এখন কোন একটা সংখ্যা এবং শূন্যের গসাগু সবসময় কি ওই সংখ্যাটাই, R1 Rn, 0, এই দুইটার গসাগু হচ্ছে যে Rn, ওই সংখ্যাটাই। এটা বোঝা গেছে? কোন একটা সংখ্যা এবং শূন্যের গসাগুটা হবে যে ওই সংখ্যাটাই। এটা বোঝা গেছে? তাহলে এখানে হচ্ছে যে তাহলে এটা 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 ওকে, তাহলে আমার এখানে গসাগুটা হচ্ছে যে Rn। তাহলে এখানে জিসিডি অফ Rn, 0 এর গসাগু কত? Rn। তাহলে এটার তার মানে কি এটার গসাগু Rn। তো এটা আবার কিসে? তার আগের লাইনের সমান, ঠিক না? তাহলে ওইটার গসাগু কি হবে? Rn হবে। তো এভাবে করতে 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 আমার এখানে জিসিডি অফ a, b এর গসাগুটা Rn হবে। এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে আচ্ছা, তাহলে আমি এটা তো থিওরেমটা বুঝলাম। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে এটা আশা করি খুব ভালো মতো বোঝা যাবে। ওকে স্যার, আমি যদি এখন উদাহরণটা দিই, এই উদাহরণটাই যদি ধরি, যদি এই উদাহরণটা ধরি 18 একে 18, তাহলে আমার 14, তাহলে 4, 14, 4 4 16, সরি 3 4 12, 3 4 12, তাহলে আমার এখানে শেষ ভাজক 2। আচ্ছা, তাহলে আমি যদি এবার মানে ইউক্লিডের থিওরেমটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ফার্স্টে আমি 32 কে 18 দিয়ে ভাগ করছি, 32 কে আমি 18 দিয়ে ভাগ করছি, তাহলে আমার ভাগশেষটা হচ্ছে যে 14। তাহলে আমি এটাকে কিভাবে লিখছিলাম? 32 ইজ ইকুয়াল টু 18 ইনটু 1 প্লাস 14, এভাবে লিখছিলাম। এটাকে একটু এখানে লিখি, 32 ইজ ইকুয়াল টু 18 ইনটু 1 প্লাস 14। তাহলে এখন আমি যদি উপপাদ্যটাকে এখানে যদি লিখি, আমরা ইউক্লিডের উপপাদ্য অনুসারে জানি যে জিসিডি মানে 32 আর 18 এর গসাগু, 32 আর 18 এর গসাগু আমার জিসিডি অফ কিসের সমান হবে? 14 আর 18 আর 14 এর সমান হবে, 18 আর 14 এর গসাগু হবে। তো এবার নেক্সট ভাবে আমরা কি করছি? 18 কে 14 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 18 ইজ ইকুয়াল টু 14 ইনটু 1 প্লাস 4, ঠিক আছে? তো এখন আমরা যদি আবার বসাই তাহলে কি লিখতে পারি? কিসের সমান হবে? হ্যাঁ, 14 আর 4, তাহলে সমান হবে। এবার এখানের মধ্যে লিখতে পারি কি 14 ইজ ইকুয়াল টু 4 ইনটু 3 প্লাস 2 প্লাস 2, তাহলে হ্যাঁ 4 আর 2 এর গসাগু হবে। আমি যদি এইভাবে লিখে যাই 14, 4 জিসিডি অফ 4, 2। তো এবার শেষে গিয়ে হচ্ছে যে 4 ইজ ইকুয়াল টু 2 ইনটু 2, ভাগশেষ থেকে যাচ্ছে আমার 0। তো এটাকে লিখতে পারি যে জিসিডি অফ 4, 2, জিসিডি অফ 2, 0। তাই এখন এখানে জিসিডি অফ 2, 0 মানে কি 2। তো এটা যেহেতু গসাগু 2, তার মানে এটার গসাগু 2, এটার গসাগু 2 মানে এটার গসাগু 2। তো এভাবে করে করে একবার শেষে গিয়ে জিসিডি অফ 32, 18 ইজ ইকুয়াল টু 2। তো ভাগ পদ্ধতিটা মূলত এভাবে এসেছে। তো আমি চেষ্টা করেছি যে মানে একটু ডিভিশন মেথডটা দেখানোর জন্য, তবে অবশ্যই বোঝানোটা একটু টাফ ছিল। তারপরে যতটুকু পারছি সেটুকু বোঝানোর চেষ্টা করছি।